হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব মেজর ডালিমের বক্তব্যের 10টি মিথ্যাচার সম্পর্কে। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেনের সাক্ষাৎকারে অনেক তথ্য নিজের মুখে প্রকাশ করেছেন মেজর ডালিম। তবে তার এই বক্তব্যে যেমন অনেক ঐতিহাসিক সত্য প্রকাশ পেয়েছে, তেমনি অনেক মিথ্যাচারও রয়েছে। তবে তার এই 2 ঘন্টার সাক্ষাৎকারে একটি বিষয় খুবই স্পষ্ট হয়ে উঠেছে। বঙ্গবন্ধুকে যারা খুন করেছে তারা সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। যদিও তারা মুক্তিযুদ্ধে নীরবে দায়িত্ব পালন করে গেছে, কিন্তু তারা মনে মনে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল। মেজর ডালিম নিজেই স্বীকার করেছেন তিনি মুক্তিযুদ্ধের সময়ই বুঝতে পারেন বাংলাদেশের মুক্তিযুদ্ধটা ছিল মূলত ভারতেরই ষড়যন্ত্র। তাই তিনি সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা 25 দফা কর্মসূচি নিয়ে সংগঠিত হন, যেই সংগঠনে জিয়াউর রহমানও কোরআন ছুঁয়ে শপথ করেছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা মূলত 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ই করা হয়। মেজর ডালিম আরও বলেছেন, জিয়াউর রহমানের উপর সন্দেহ সৃষ্টি হয়, তাকে সেক্টর কমান্ডারের পদ থেকে সরিয়ে জেড ফোর্সের দায়িত্ব দেওয়া হয়। সেই সময় জিয়াউর রহমানকে নিয়ে যদি মেজর ডালিমের এই কথা সত্যি হয়ে থাকে, তাহলে বলতে হয় যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা ভারতের ষড়যন্ত্র মনে করতেন, সেসব মুক্তিযোদ্ধাদের মধ্যে জিয়াউর রহমানও ছিলেন অন্যতম। মেজর ডালিম আরেকটি সত্য কথাও প্রকাশ করেছেন, সেটা হলো তার স্ত্রীকে অপহরণ নিয়ে। মেজর ডালিম জানান, তার স্ত্রীর অপহরণের সাথে শেখ কামাল বা বঙ্গবন্ধুর পরিবারের কোনো সম্পর্ক নেই, বরং বঙ্গবন্ধু মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে নিজের মেয়ে মনে করতেন এবং নিম্মিকে অপহরণের জন্য বিচারও করেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে হত্যা করা সত্ত্বেও পুরো লাইভ জুড়ে বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন মেজর ডালিম। সাক্ষাৎকারের ঠিক মাঝখানে সাংবাদিক ইলিয়াস হোসেনও বলে ফেলে, আমি ভেবেছি আপনি শেখ মুজিবের সম্পর্কে খারাপ খারাপ কথা বলবেন, কিন্তু এখন দেখছি আপনি শেখ মুজিবের প্রশংসা করছেন। অর্থাৎ সম্পূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটিও খারাপ কথা বলেননি তিনি, বরং বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন পুরো অনুষ্ঠান জুড়ে। এছাড়া মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর মহান অবদানের প্রশংসাও করেন মেজর ডালিম। সাক্ষাৎকারে তিনি বলেন, তৎকালীন সময়ে সকল বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দুহাত তুলে দোয়া করতেন। বাঙালি জাতি তাদের দুঃখ বঞ্চনা থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিদূত হিসেবে মনে করতেন এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে স্থান, সেই স্থান বঙ্গবন্ধুকে না দিলে সেটা মুনাফিকি হবে বলে জানান তিনি। তবে বঙ্গবন্ধুর বাকশাল ও বাংলাদেশের উপর ভারতের প্রভাব নিয়ে বঙ্গবন্ধুর সমালোচনা করেন তিনি। তার এই দীর্ঘ বক্তব্যের অনেক কিছুই মিথ্যাচার বলে মনে করেন আওয়ামী লীগ সমর্থনকারীরা। তাহলে চলুন দেখে নিই তার এই বক্তব্যের এমন 10টি অংশ যেসব বক্তব্যকে মিথ্যাচার বলছে আওয়ামী লীগ। মেজর ডালিমের মিথ্যাচারের তালিকার 10 নম্বর মিথ্যাচারটি হলো মুক্তিযুদ্ধে 3 লক্ষ মানুষের শহীদ হওয়া। আমরা সবাই জানি আমাদের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন। তবে বাংলাদেশের সেই সময়ে যারা স্বাধীনতার বিরোধী ছিলেন এবং একটি মুসলিম রাষ্ট্রকে ভারতের ষড়যন্ত্রে ভাঙ্গার পক্ষে ছিল না, তারা সবসময় এই কথা প্রতিষ্ঠার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধে 3 লক্ষ মানুষ নিহত হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সেই সময় সকল বাঙালি একমত ছিলেন না। প্রায় 20 থেকে 25 ভাগ বাঙালি পাকিস্তান ভাঙ্গার বিপক্ষে ছিল। মেজর ডালিমের এই অভিযোগটির জবাব সবসময় আওয়ামী লীগ দিয়ে গেছে। মুক্তিযুদ্ধের এই প্রাণহানির কথা বঙ্গবন্ধু বলেছিলেন ইতিহাসে এমন কোনো প্রমাণ নেই, বরং সেই সময়কার যারা সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিদেশি পর্যবেক্ষক তারাই এই সংখ্যাটি বলেছিল। অর্থাৎ বঙ্গবন্ধু নিহতের সংখ্যা 10 গুণ বাড়িয়ে বলেছেন, আর সেটা সবাই মেনে নিয়েছেন। এটা মোটেও সত্য নয়। পুরো মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কারাগারে ছিলেন, তাই ঐতিহাসিক এই স্টেটমেন্ট তার দেওয়ারও কথা নয়। আমাদের এই তালিকার 9 নম্বর স্থানে অবস্থান করছে মুক্তিযুদ্ধে মাত্র 2 জন নারীর ধর্ষিত হওয়ার প্রসঙ্গটি। আমরা সবাই জানি সেই সময় প্রায় 2 লক্ষ নারী ধর্ষণের শিকার হয়েছে পাকিস্তানি মিলিটারি দ্বারা। রোকেয়া হলের ছাত্রীদের এমনভাবে ধর্ষণ করেছিল যে সেখানে তাদের পরনের কাপড়ও ছিল না। একজন শিখ সৈন্য তার পাগড়ি খুলে সেই ধর্ষিতা মেয়েকে লজ্জা নিবারণের জন্য দিয়েছিল। এমন হাজার হাজার বীরঙ্গনার ধর্ষণের ইতিহাস বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে আছে। তাই 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানিকে মিথ্যা বলে প্রতিষ্ঠিত করাটা চরম মিথ্যাচার। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে 14ই ডিসেম্বরের প্রসঙ্গটি। লাইভ অনুষ্ঠানে মেজর ডালিম জানান,
14 ডিসেম্বর ভারতেই নাকি বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, যেই দাবি কখনো পাকিস্তানও করেনি। এমনকি জামায়াত ইসলামীও বলেনি, ঠিক সেই দাবিটাই করেছেন তিনি। আমরা সবাই জানি একটি বিশেষ অপারেশনে সেদিন বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি হানাদাররা। এইসব বুদ্ধিজীবীদের সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অবদান রেখেছেন। পাকিস্তান সেনাবাহিনী যখন নিজেদের পরাজয় বুঝতে পারল, তখন তারা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা ও ব্রিজ কালভার্ট ধ্বংস করার কাজ শুরু করলো, যাতে স্বাধীন হলেও ঘুরে দাঁড়াতে না পারে বাংলাদেশ। 14 ডিসেম্বর একটা ঐতিহাসিক মীমাংসিত সত্য, যা নিয়ে পাকিস্তানও কখনো অস্বীকার করেনি। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে মেজর ডালিমের সংবিধান নিয়ে মিথ্যাচারটি। তিনি বলেছেন বাংলাদেশের এই সংবিধান নাকি ভারতের লিখে দেওয়া, অথচ বাংলাদেশের সংবিধানের একমাত্র বিরোধিতাকারী ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হয়েও এই সংবিধানের বিরোধিতা করে এতে স্বাক্ষর করেননি। তাই বলা যায়, যদি ভারত এই সংবিধান লিখে দিত, তাহলে সুরঞ্জিত সেনগুপ্তের বিরোধিতা করার কোনো কারণ নেই। তাছাড়া বাংলাদেশের বর্তমান যে সংবিধান, সেই সংবিধানকে মুক্তিযুদ্ধের আদর্শ সংবিধান বলে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিও বিশ্বাস করে। অর্থাৎ যে সংবিধানের উপর এখনও দেশের 80 থেকে 90% মানুষ সমর্থন করে, সেই সংবিধান ভারতের চাপিয়ে দেওয়া হতে পারে না। মূলত সংবিধানের মূলনীতিতে ধর্মনিরপেক্ষ নীতি থাকার কারণেই এটাকে ভারতের চাপিয়ে দেওয়া সংবিধান বলে কটূক্তি করা হয়। কিন্তু এখনও যদি নতুন সংবিধান প্রণয়ন করা হয়, তাহলেও বেশিরভাগ মানুষ রাষ্ট্রের মূলনীতি হিসাবে ধর্মনিরপেক্ষ চাইবে। কারণ বাংলাদেশের বেশিরভাগ মুসলিম এখনও মনে করে তাদের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদেরও এদেশে সমান মর্যাদা নিয়ে বাঁচার অধিকার রয়েছে। তাই সংবিধানে ধর্মনিরপেক্ষ মূলনীতি থাকার কারণে সংবিধানকে ভারতের চাপিয়ে দেওয়া বলা মোটেও সঠিক নয়। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে তার জাতির পিতার প্রসঙ্গটি। তিনি বলেছেন ভারত, পাকিস্তান বা যুক্তরাষ্ট্রের মতো দেশের কোনো জাতির পিতা নেই, কিন্তু বাস্তবে এই 3টি দেশেরই জাতির পিতা আছে এবং সেসব দেশের মুদ্রায় তাদের জাতির পিতার ছবিও থাকে। পাকিস্তানের সকল টাকায় পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি থাকে এবং পাকিস্তানের সকল সরকারি অফিসে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি থাকে। পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে কেউ বিতর্ক করার সাহসও পায় না। মোহাম্মদ আলী জিন্নাহ আমৃত্যু পাকিস্তানের গভর্নর ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠায় জিন্নাহর যে অবদান রয়েছে, তার চেয়ে কয়েক গুণ বেশি অবদান রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। জাতির পিতা শব্দটির মধ্যে থাকা পিতা শব্দটিকে অনেকেই বিকৃত করে উপস্থাপন করে থাকে। পিতা শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। বাংলা ভাষার বহু শব্দ রয়েছে যার অনেক রকমের অর্থ থাকে। সাধারণত মানুষ পিতা বলতে নিজের জন্মদাতাকে বুঝে থাকে, কিন্তু বাস্তবে পিতা ও জন্মদাতা একই কথা নয়। লালন পালনের মাধ্যমেও একজন মানুষ পিতা হতে পারে, তবে পিতা শব্দ দিয়ে শুধু জন্মদাতা বা পালনকর্তাকেই বোঝানো হয় না। পিতা শব্দের আরও অর্থ রয়েছে, যেমন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিকে, জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় নিকোলাস কোপারনিকাসকে, ফাদার অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের জনক বলা হয় লুকা পেসিওলেকে, ফাদার অফ হিস্ট্রি বা ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। অর্থাৎ কোনো তথ্যের উদ্ভাবক বা আবিষ্কারককেও ফাদার বা পিতা বা জনক হিসাবে অভিহিত করা হয়। তবে ফাদার অফ নেশন বলতে সেই রাষ্ট্রের প্রতিষ্ঠাতাকে বোঝানো হয়। প্রতিটি রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় একজন নেতা থাকে, তার নেতৃত্বেই একটি জাতি নিজেদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করে। তাই সেই নেতাকে ফাদার অফ নেশন বলে থাকে। ফাদার অফ নেশনের অর্থই হলো এমন কোনো নেতা যার নেতৃত্বে ওই দেশ প্রতিষ্ঠিত হয়েছিল। তাই বঙ্গবন্ধুর ফাদার অফ নেশন বা জাতির পিতা উপাধিকে বিকৃত করার কোনো সুযোগ নেই। জাতির পিতা শব্দে যেই পিতা শব্দটি রয়েছে সেটি একটি ভিন্ন অর্থ বহন করে। তাছাড়া অনেকেই আরেকটু চালাকি করে ধর্মের সাথে এটাকে মিশিয়ে ফেলেন। ইসলাম ধর্ম অনুযায়ী হজরত আদম হলেন আদি পিতা, আর তিনি শুধু মুসলিমদের নন, সমগ্র মানব জাতিরই আদি পিতা। আমরা তো কখনোই বলি না ফাদার অফ হিস্ট্রি, ফাদার অফ ফিজিক্স, ফাদার অফ বায়োলজি, ফাদার অফ অ্যাকাউন্টিং, ফাদার অফ ম্যাথমেটিক্স ইত্যাদি মানি না, বা আমরা কখনোই ফাদারই মানি না। অর্থাৎ এসব ক্ষেত্রে যদি উদ্ভাবকদের ফাদার মানতে আপত্তি না থাকে, তাহলে বঙ্গবন্ধুর ক্ষেত্রে ধর্মীয় বিষয়কে মিলিয়ে ফেলছেন কেন? হজরত আদম যেই অর্থে পিতা, বঙ্গবন্ধু তো সেই অর্থে পিতা নয়। পিতা শব্দের একাধিক অর্থ ও ব্যবহার, এটা তো আপনাকে মানতে হবে। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে জাতীয় সঙ্গীতের প্রসঙ্গটি। তিনি প্রশ্ন তুলেছেন
একজন ভারতীয় নাগরিকের লেখা সঙ্গীত কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে। পাশাপাশি তিনি দাবি করেছেন এই জাতীয় সঙ্গীত ভারত বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। তবে বাস্তবতা হলো এই জাতীয় সঙ্গীত আসলে বাংলাদেশের মানুষেরই হৃদয় জয় করে নিয়েছে। এই জাতীয় সঙ্গীতকে বাংলাদেশের মানুষ অন্তর থেকে ভালোবাসে বলেই এটি এখনও বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আছে। যারা এই জাতীয় সঙ্গীতকে ভালোবাসে তারা এই জাতীয় সঙ্গীতকেই ভালোবাসে। রবীন্দ্রনাথের লেখা বলে ভালোবাসে, এটা সম্পূর্ণ ভুল। এই জাতীয় সঙ্গীতটি রবীন্দ্রনাথ ছাড়া অন্য কেউ লিখলেও এই জাতীয় সঙ্গীতকে এইসব মানুষ একইভাবেই ভালোবাসত। এই জাতীয় সঙ্গীত গেয়েই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সময় এই সঙ্গীতটি গেয়েই তাদের দেশপ্রেমের চেতনাকে জাগিয়ে তুলতেন। তাই মুক্তিযুদ্ধে এই সঙ্গীতের অবদান ব্যাপক। তাই জাতীয় সঙ্গীত কে লিখেছে সেটা পুরোই অপ্রাসঙ্গিক, বরং এই সঙ্গীত বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, সেটাই বড় কথা। তাই এই সঙ্গীত ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছে, একথা মোটেই সত্য নয়। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে হত্যাকারীদের নিহত হওয়ার প্রসঙ্গটি। সাক্ষাৎকারে মেজর ডালিম বলেন, শেখ মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন এবং সেখানে নাকি দুপক্ষের গোলাগুলিও হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সেনা অভ্যুত্থান মাঝরাতে বঙ্গবন্ধুর বাড়িতে হবে কেন? তাছাড়া যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদেরকেও ওই সময় নিহত হয়েছে এমন কোনো ঘটনাও ঘটেনি। সাধারণত যুদ্ধের ময়দানেও নারী ও শিশুদের হত্যা করা হয় না। প্রতিটি ধর্মেই এই বিধান রয়েছে। এমনকি ইতিহাসে অনেক কুখ্যাত খুনের ঘটনাও রয়েছে। কিন্তু কোথাও এরকম সাধারণ নারী ও অপশিশুকে হত্যা করার ঘটনা নজিরবিহীন। বঙ্গবন্ধু রাষ্ট্রপতি ছিলেন, তাই তাকে অনেকেই শত্রু হিসেবে গণ্য করতে পারে। কিন্তু তার সদ্য বিবাহিত পুত্রবধূ, 10 বছরের শিশুপুত্র, তার স্ত্রী, তাদের তো কোনো পাপ ছিল না। তারা তো না বুঝতেন বাইরের দুনিয়া, না বুঝতেন কোনো রাজনীতি। মেয়েদের রং শুকায়নি এমন পুত্রবধূকেও হত্যা করা হয়েছিল সেই দিন। এমনকি বঙ্গবন্ধুর বাড়িতে কাজ করে বা তার বাসার আত্মীয় এমন মানুষকেও সেদিন হত্যা করা হয়েছিল। আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে হত্যার কারণ প্রসঙ্গটি। মেজর ডালিম তার দীর্ঘ সাক্ষাৎকারে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকশাল গঠনের কারণেই তাকে হত্যা করা হয়েছিল। অথচ তার আগে তিনি নিজেই বলেছেন, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য একটা সেনা পরিষদ গঠন করেন তারা, এবং সেই সেনা পরিষদের সদস্যরা কোরআন ছুঁয়ে নিজেদের মধ্যে প্রতিজ্ঞাও করেন, যদি রক্ষী বাহিনী ও বাকশাল মূল সমস্যা হতো তাহলে দেশের মানুষের সমর্থনে রাজনৈতিকভাবেই সেটা মোকাবেলা করা যেত। আমাদের এই তালিকার 2 নম্বর স্থানে অবস্থান করছে মানুষের রাস্তায় নেমে উল্লাস করার প্রসঙ্গটি। এই বিষয়টি আংশিক সত্য, তবে তার চেয়েও বড় সত্য হলো সেই সময়েও বাংলাদেশে 2 ধরনের মানুষ বসবাস করতেন। আগেই বলেছিলাম 1971 সালে পাকিস্তান রাষ্ট্র ভাঙার পক্ষে দেশের সব মানুষ একমত ছিলেন না। 80 ভাগ মানুষ পক্ষে থাকলেও প্রায় 20 ভাগ মানুষ পাকিস্তান নামক একটি মুসলিম রাষ্ট্র ভাঙার বিপক্ষে ছিল। তাই যেসব মানুষ এক পাকিস্তানের পক্ষে ছিল তাদের চিরশত্রু ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1970 সালের সাধারণ নির্বাচন, যেটাকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে রায় হিসাবে ধরা হয়, সেই নির্বাচনেও আওয়ামী লীগ মাত্র 75 ভাগ ভোট পায়, আর বাকি 25 ভাগ মানুষ আওয়ামী লীগের বিপক্ষে ভোট দেয়। এমনকি 1973 সালের 7ই মার্চ বাংলাদেশের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট দেয় দেশের 73 ভাগ মানুষ এবং আওয়ামী লীগের বিপক্ষে ভোট দেয় দেশের 27 ভাগ মানুষ। তাই দেশের যেই 25 ভাগ মানুষ পাকিস্তান নামক মুসলিম রাষ্ট্র ভাঙ্গারের বিপক্ষে ছিল তারাই রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে সেদিন। অন্য বাকি অংশের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এমনকি ওই সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়, আওয়ামী লীগ নেতাকর্মীরাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, কারণ পাল্টা প্রতিরোধ করার মতো আওয়ামী লীগে তখন তেমন কোনো নেতাই ছিল না। আমাদের এই তালিকার শীর্ষে বা 1 নম্বর স্থানে অবস্থান করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বেচ্ছায় পাকিস্তানের আর্মির কাছে ধরা দেওয়ার প্রসঙ্গটি। সাধারণত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তৎকালীন সময়ে যারা ছিলেন তারাই বিষেধাগার করার সময় এসব অভিযোগ করে থাকে। তাদের একটাই আফসোস, পাকিস্তান সরকার সেই সময় বঙ্গবন্ধুকে মেরে ফেলল না কেন। যেহেতু বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার মেরে ফেলেনি, তাই তারা সেই ক্ষোভ থেকেই এসব প্রশ্ন তোলে। কিন্তু বঙ্গবন্ধুর লেভেলের একজন নেতাকে যদি সেই সময় পাকিস্তান সরকার হত্যা করার দুঃসাহস দেখাতো, তাহলে আন্তর্জাতিক চাপে পড়তো পাকিস্তান এবং
পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সেই সময় নিশ্চিত হয়ে যেত। তাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বঙ্গবন্ধুকে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান এবং পাকিস্তানের আদালতে বঙ্গবন্ধুর ফাঁসির রায়ও দ্রুত দিয়ে দেওয়া হয়। কিন্তু তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভূমিকার কারণেই সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেনি পাকিস্তান সরকার। ইন্দিরা গান্ধী এমন কোনো দেশ নেই যেখানে বঙ্গবন্ধুর জন্য যাননি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের কারণেই বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিতে পারেনি পাকিস্তান। এমনকি বঙ্গবন্ধুকে যুদ্ধ বন্ধের জন্য বহুবার সমঝোতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান, কিন্তু বঙ্গবন্ধু মরে গেলেও বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন পাকিস্তান সরকারকে।